হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছ। আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথেমা শুকুর এই চ্যানেলে থেকে। আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা এই সম্পর্কে আমাদের আজকে জটিল সংখ্যার প্রথম লেকচার, প্রথম টিউটোরিয়াল। তো জটিল সংখ্যার প্রথম টিউটোরিয়ালটাতে আমি যদি দেখি, প্রথমে আমরা একটা শিখনফলের লিস্ট দেখতেছি। এখানে টোটাল 60টা শিখনফল আছে। 1 নম্বর শিখনফল জটিল সংখ্যা এবং ওর জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে, এই সম্পর্কে আমি আলোচনা করব। তো আমাদের প্রথম শিখনফল নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল থাকবে। পরবর্তীতে আমরা প্রত্যেকটা শিখনফল নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল করব। আশা করি তোমরা এগুলোতে এনজয় করবে অথবা দেখবে, শিখতে পারবে অনেক কিছু। তো প্রথম শিখনফলের আমরা আজকে যেটা আলোচনা করব, একেবারে বেসিক কথা, যে জটিল সংখ্যার মূল যে জায়গাটা সেটা হচ্ছে a প্লাস আই বি আকারে লিখিত সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে a ও b বাস্তব সংখ্যা এবং i ইকুয়াল টু এখানে স্কয়ার রুট মাইনাস 1। এই আই মানে এখানে আই একটা ইটালিক লেটার, ইটালিক ফর্মে লেখা আই, ক্যাপিটাল লেটার স্মল লেটার লিখতে হবে আই কে, এবং ইটালিক ফর্মে লিখলেই সবচেয়ে ভালো। ইমাজিনারি এই ওয়ার্ডটা থেকে আই শব্দটা আসছে। এখানে আই ইকুয়াল টু স্কয়ার রুট মাইনাস 1 এটা বোঝাচ্ছে, আর এ আর বি বাস্তব সংখ্যা। এখন আমরা এই এই জটিল সংখ্যার ধরি জেড, জটিল সংখ্যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, বাস্তব অংশ এখানে আছে রিয়েল জেড ইকুয়াল টু এ, এই অংশটাকে বাস্তব অংশ বলে। আর কাল্পনিক অংশ বা ইমাজিনারি অংশ যেটা ইমাজিনারি জেড ইকুয়াল টু বি, অর্থাৎ আই এর সাথে যে অংশটা থাকে এটাকে আমরা কাল্পনিক অংশ, এবং আই ব্যতীত যে অংশটা থাকে সেটাকে আমরা বাস্তব অংশ বলি। তো জটিল সংখ্যার একেবারে সহজ একটা কথা আমরা বললাম, এবং দুটি জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যে দুটি জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন অকার্যকর, অর্থাৎ জটিল সংখ্যার ক্ষেত্রে ক্রমস্বীকার্য সংজ্ঞায়িত নয়। যেমন বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যদি বলি 2 আর 3 এর মধ্যে সম্পর্ক 3 বড় 2 ছোট, এরকম বড় ছোট সম্পর্ক বাস্তব সংখ্যার মধ্যে আমরা পাবো, কিন্তু জটিল সংখ্যার মধ্যে এরকম কোনো রিলেশন আমাদের থাকবে না, এটা খুব ক্লিয়ার বুঝতে হবে। এবং আমরা এখন যে অংশটা নিয়ে আলোচনা, জটিল সংখ্যার কাল্পনিক অংশ শূন্য হলে সংখ্যাটি বিশুদ্ধ বাস্তব, পিওরলি রিয়েল সংখ্যা বলে এটাকে। বিশুদ্ধ বাস্তব মানে পিওরলি রিয়েল, অর্থাৎ z ইকুয়াল টু a প্লাস ib এই জটিল সংখ্যাতে আমি যদি কাল্পনিক অংশ শূন্য, অর্থাৎ এই অংশটাকে যদি শূন্য ধরি, যদি b ইকুয়াল টু 0 হয়, তাহলে z ইকুয়াল টু হবে a প্লাস i 0 ইকুয়াল টু a, অর্থাৎ তখন এটার জটিল সংখ্যা থাকবে না, তখন হয়ে যাবে পিওরলি রিয়েল, অর্থাৎ বিশুদ্ধ বাস্তব সংখ্যা হবে। যেমন 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 প্লাস i 0। তাহলে পিওরলি রিয়েল কখন হবে, এটা যদি প্রশ্ন থাকে যে একটা জটিল সংখ্যাকে কখন আমরা বাস্তব সংখ্যা বলবো, যখন কাল্পনিক অংশ শূন্য হয় তখন আমরা এটাকে বাস্তব সংখ্যা বলবো। এর পরবর্তীতে আমরা যদি দেখি জটিল সংখ্যার বাস্তব অংশ যদি শূন্য হয়, জটিল সংখ্যার বাস্তব অংশ শূন্য হলে সংখ্যাটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, যেটাকে পিওরলি ইমাজিনারি নাম্বার বলা হয়। যদি z ইকুয়াল টু a প্লাস আই বি হয়, যদি a ইকুয়াল টু 0 হয়, তাহলে z ইকুয়াল টু হবে 0 প্লাস আই বি, z ইকুয়াল টু আই বি, তখন 3i ইকুয়াল টু 0 প্লাস 3i এটা লেখা যায়। 3i কে বলা হয় পিওরলি ইমাজিনারি বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যাটাকে আমরা কখন বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলবো, যখন আমরা দেখবো যে বাস্তব অংশ, বাস্তব পার্টটা শূন্য হয়। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আই এর যে ব্যবহারটা, এখানে কিভাবে আই তৈরি করা হয়। যেমন স্কোয়ার রুট মাইনাস 3, এটাকে আমি মাইনাস 1 3 লিখতে পারি। পরে স্কোয়ার রুটকে যদি আমি এই আলাদা করে দিই মাইনাস 1 রুট 3, তাহলে মাইনাস স্কোয়ার রুট মাইনাস 1 মানে কত আই, স্কোয়ার রুট 3i। এইভাবে মাইনাস এই স্কোয়ার রুট মাইনাস 8 এর ক্ষেত্রে আমি দেখলাম মাইনাস 1 8 মাইনাস 1 স্কোয়ার রুট মাইনাস 1 স্কোয়ার রুট 8 ইকুয়াল টু স্কোয়ার রুট 8 আই। তারপরে আমরা দেখি এখানে কয়েকটা অংশ আছে, স্কোয়ার রুট মাইনাস 9 ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 1 9, এখানে স্কোয়ার রুটকে যদি আলাদা করে দেই স্কোয়ার রুট মাইনাস 1 স্কোয়ার রুট 9 ইকুয়াল টু 3i। তারপরে আমরা যদি দেখি স্কোয়ার রুট মাইনাস 15 ইকুয়াল টু মাইনাস 1 স্কোয়ার রুট 15 ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস স্কোয়ার রুট মাইনাস 1 স্কোয়ার রুট 15 ইকুয়াল টু স্কোয়ার রুট 15i।
তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্কোয়ার রুট মাইনাস 25 ইকুয়াল টু লিখতে পারি -1 25, এখানে লিখতে পারি স্কোয়ার রুট -1 স্কোয়ার রুট 25 ইকুয়াল টু 5i। এইভাবে আমরা কয়েকটা অংশ দেখলাম। এখন i এর ঘাত সম্পর্কে যদি বলি, পাওয়ার অফ i ইকুয়াল টু কত, i স্কোয়ার ইকুয়াল টু কত -1, i কিউব ইকুয়াল টু কত হবে i স্কোয়ার ডট i স্কোয়ার মান কত -1, সুতরাং -1 ইন্টু i ইকুয়াল টু -i। আর এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে i টু দ্য পাওয়ার 4n ইকুয়াল টু 1, i to the power 4n plus 1 equal to i to the power 4n plus 2 equal to -1, i to the power 4n plus 3 equal to -i। এটা মোটামুটি ফর্মুলার মতো মুখস্থ রাখা উচিত। তারপর একটা টেকনিক আছে যে এগুলো কেন 4n লেখা হয়েছে বা এরকম কখন আমরা দেখব। আসলে মূল কথাটা হচ্ছে কি, যদি কোনো ঘাত থাকে, ঘাতকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে হবে এবং এই ভাগশেষকে ঘাত হিসেবে বিবেচনা করা হয়। যদি আমাদের বড় ঘাত যদি বড় হয়, যেমন এখানে আমি একটা উদাহরণ দিছি যে i টু দ্য পাওয়ার 50, i টু দ্য পাওয়ার 50 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে 2, এই জন্য আমি 50 এর জায়গায় লিখছি 2, i স্কয়ার এর মান কত -1। আবার দেখো i টু দ্য পাওয়ার 120 লিখছি, 120 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে 0, i টু দ্য পাওয়ার 0 মানে 1। তারপরে দেখো i টু দ্য পাওয়ার 215, তো 215 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখবা যে এখানে ভাগশেষ হবে 3, তাহলে i3 ইকুয়াল টু -i। এটা আমরা কিছুক্ষণ আগেও দেখছি i কিউব ইকুয়াল টু -i। তারপরে যদি আমি দেখি, দেখো i টু দ্য পাওয়ার 401, i টু দ্য পাওয়ার 401 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে ভাগশেষ হবে 1, তাহলে ইকুয়াল টু i হবে। তার মানে এখানে আলটিমেটলি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে i এর যে কোনো ঘাতের ক্ষেত্রে যত বড় ঘাত হোক না কেন, 1000 2000 বা 5000 10000, i এর পাওয়ার যত বেশি হোক না কেন, এটার মান কিন্তু আলটিমেটলি -1 1 -i এই চারটা মানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এখানে যে কোনো একটা হবে তার আনসার। i এর পাওয়ার যতই হোক, যত বিশাল হোক, আনসার হিসাবে আমরা পাবো কত -1 1 -i এই চারটার মধ্যে যে কোনো একটাকে আমি আনসার হিসেবে পাবো। এক্ষেত্রে আমাকে অবশ্যই 4 দ্বারা ভাগ করে ভাগশেষকে আমরা চিন্তা করে এখানে আমাদের এই মান নির্ণয় করতে হবে। তা আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলোচনা করতে চাই যে এই যে -1 ইকুয়াল টু স্কোয়ার রুট -1 হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট -1 হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট 1, এই যে লাইনটা, এই লাইনটা শুরু হয়েছে -1 দিয়ে এবং বিভিন্ন ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেছি 1। তার মানে -1 ইকুয়াল টু 1 এইভাবে এই লেখাটা মিনিং হয়েছে, কিন্তু আসলে এটা ফলস বা মিথ্যা বা অসত্য বা এটা ভুল। এই জন্য এখানে বলছে উপরের উক্তিটির বৈধতা যাচাই করা। এখন যাচাই করতে গেলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে কোন লটা ব্রেক করছে, অর্থাৎ কোন নিয়মটা এই লাইন ফলো করে নাই বা মেনে চলে নাই। তাহলে আমরা দেখি প্রথম সমতাটা এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ অসমতা, এটা ঠিক আছে। এই অসমতা স্কোয়ার রুট 1 এর মান কত 1, এটা ঠিক আছে। -1 থেকে যদি আমি স্কোয়ার রুট -1 হোল স্কোয়ার লিখি তাহলে এই -1 আর এই কথাটা ঠিক আছে, কারণ হচ্ছে স্কোয়ারে আর রুটে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের এখানে -1 ইকুয়াল টু -1 হয়, সুতরাং এইতটুকু ঠিক আছে। তারপরে এইখানে এতটুকু ঠিক আছে, আবার এইখানেও ঠিক আছে। আমাদের মূলত প্রথম, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ প্রথম বলতে এটা, আর তৃতীয় বলতে এটা এবং চতুর্থ বলতে এটা, এই চারটা সমান চিহ্নটা ঠিক আছে। দ্বিতীয় সমতাটি ভুল, অর্থাৎ এই যে আমি দ্বিতীয় সমতাটা লিখছি এইখানে নট ইকুয়াল টু হবে, অর্থাৎ এখানে ইকুয়াল সাইন হবে না, এখানে নট ইকুয়াল হবে। কারণ হচ্ছে যদি স্কোয়ার রুট এ স্কোয়ার ইকুয়াল টু আমি হোল স্কোয়ার রুট লিখতে চাই তাহলে আমাকে এই রুলটা কখন প্রযোজ্য হবে, যখন এর মানটা 0 অথবা পজিটিভ হয়, 0 চেয়ে বড় হয়। কিন্তু আমরা এখানে দেখতেছি এর মানটা -1, সুতরাং এই যে সমান চিহ্নটা, এই সমান চিহ্নটা এখানে ভুলভাবে লেখা আছে, এটা নট ইকুয়াল টু হবে। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে স্কোয়ার রুট এবং স্কোয়ার এই দুইটা ইন্টারচেঞ্জ হয়েছে। যেমন এখানে খেয়াল করো তোমরা, এখানে আউটসাইডে স্কোয়ার আর ইনসাইডে হচ্ছে রুট, স্কোয়ার রুট। আবার এই পাশে দেখো আউটসাইডে স্কোয়ার রুট, ইনসাইডে হচ্ছে স্কোয়ার। তাহলে আমি যদি বলি
আউটসাইডের স্কোয়ারটা এই পাশে ইনসাইড স্কোয়ার হয়েছে, আর ইনসাইডের স্কোয়ার রুটটা আউটসাইড স্কোয়ার রুট হয়েছে। অর্থাৎ এই পাশের ইনসাইডে যে আছে সে এই পাশে আউটসাইডে গেছে, আর এই পাশে আউটসাইডে যে আছে সে এই পাশে ইনসাইডে গেছে। এই যে আমি ইনসাইড এবং আউটসাইডের যে জিনিসটা দেখলাম, খেয়াল করলাম, এটা কখন চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে এর মানটা যদি জিরো অথবা পজিটিভ হয়। অর্থাৎ এটা কারেক্ট হবে কখন? যখন এর মানটা জিরো অথবা পজিটিভ হয়, তাহলে এটা কারেক্ট হবে। কিন্তু আমাদের এখানে এর মানটা -1, সুতরাং এই অংশটা ইনকারেক্ট বা রং। এই জন্য এই কথাটা আমি বলতেছি যে এখানে ইকুয়াল টু হবে না, এটা হবে নট ইকুয়াল টু। অর্থাৎ এখানে ইকুয়াল সাইন দিলে মিলবে না বা ভুল হবে, যেটা ভুল হয়েছে -1 ইকুয়াল টু 1 হয়ে গেছে, এটা হবে নট ইকুয়াল। তাহলে আমাদের -1 নট ইকুয়াল টু 1 টিকবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে শুধু স্কোয়ার রুটের যে ডিস্ট্রিবিউশন বা স্কোয়ার রুটের যদি আমি ইন্টারচেঞ্জ করতে চাই আউটসাইড এবং ইনসাইডে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এর মানটা দিয়ে খেয়াল রাখতে হবে, এর মানটা অবশ্যই পজিটিভ হইতে হবে। তারপরও আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এই লেখাটা স্কোয়ার রুট এ ইন্টু স্কোয়ার রুট বি ইকুয়াল টু নট ইকুয়াল টু স্কোয়ার রুট এ বি। অর্থাৎ কখন আমরা স্কোয়ার রুট এ বি কে স্কোয়ার রুটকে বর্গমূলকে এ এর সাথে অথবা বি এর সাথে দিতে পারবো না। কখন? যখন এর মান এবং বি এর মান বোথ আর নেগেটিভ। অর্থাৎ এর মান নেগেটিভ, বি এর মান যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমরা এই লেখাটাকে সমান লিখতে পারবো না, নট ইকুয়াল টু হবে। যেটা আমি লিখছি এখানে দেখো, এখানে স্কোয়ার রুট -1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? -1। এটা কারেক্ট। এটা হচ্ছে ইনকারেক্ট। এখানে ইনকারেক্ট হচ্ছে, এটাকে দেখো স্কোয়ার রুট -1 হোল স্কোয়ার, যেহেতু এটা হোল স্কোয়ার তার মানে ভিতরের লেখাটাকে আমি দুইবার লিখতে পারি। এই যে দুইবার লিখলাম স্কোয়ার রুট -1 স্কোয়ার রুট -1। তারপরে আমি কি করলাম? ইকুয়াল টু লেখা এই স্কোয়ার রুট -1 কে একবারে -1 লিখলাম, একটা স্কোয়ার রুট ইউজ করলাম। এই যে লেখাটা, এই লেখাটার পরে আমার আসতেছে কত? স্কোয়ার রুট 1 ইকুয়াল টু 1। এই যে এখানে খেয়াল করে দেখো, এটার মান কিন্তু আসছে -1, আবার সেম জিনিসের মানও কিন্তু আসছে 1। তার মানে এটা কারেক্ট, এটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট হয়েছে? কারণ হচ্ছে আমাদের এই যে লেখাটা, এই লেখাটা ফলো করতে হবে। এখানে হচ্ছে স্কোয়ার রুট -1 স্কোয়ার রুট -1 নট ইকুয়াল টু হবে স্কোয়ার রুট -1। তার মানে আমার এই জায়গাটা নট ইকুয়াল টু হবে। এই জন্য আমরা এখানে এই আসবে, এই লেখাটা ইনকারেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন স্কোয়ার রুটকে ডিস্ট্রিবিউশন করা যাবে বা আলাদা আলাদা লেখা যাবে। যেমন এর সাথেও স্কোয়ার রুট লিখবো, বি এর সাথেও স্কোয়ার রুট কখন লিখবো? যখন এ আর বি এই দুইটা পজিটিভ হবে, বোথ আর নেগেটিভ। যদি দুইটাই নেগেটিভ হয় তখন কিন্তু এটা হচ্ছে নিয়ম। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা কমপ্লেক্স নাম্বার সেটকে এই সি দ্বারা প্রকাশ করি এবং রিয়েল নাম্বার সেটকে রিয়েল নাম্বার এই যে আর দ্বারা প্রকাশ করি। এখন আমাদের যদি প্রশ্ন হয় যে কমপ্লেক্স নাম্বারের সেট বড় না রিয়েল নাম্বারের সেট বড়, অবশ্যই কমপ্লেক্স নাম্বারের সেটটাই বড় হবে, রিয়েল নাম্বারের সেটটা ছোট হবে। অর্থাৎ জটিল সংখ্যার সেটটা হবে বড় আর বাস্তব সংখ্যার সেটটা ছোট হবে। এই জন্য জটিল সংখ্যার সেটটাকে বলা হয় বাস্তব সংখ্যার এক্সটেনশন বা বর্ধিতকরণ। অর্থাৎ বাস্তব সংখ্যাকে যদি আমি বড় করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে জটিল সংখ্যা। যেমন এখানে খেয়াল করো -5, এটা কিন্তু বাস্তব সংখ্যার একটা সংখ্যা। 3.2 এটাও বাস্তব সংখ্যার ক্ষেত্রে সেটে আছে। কিন্তু এই -5 কে যদি আমি জটিল সংখ্যার সেটে লিখতে চাই, তাহলে লিখতে হবে -5 প্লাস i ইন্টু 0। তাহলে এই লেখাটা হয়ে যাবে জটিল সংখ্যার সেটে। 3.2 প্লাস i 0, এটাও জটিল সংখ্যার সেট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার সেটের উপাদানকে আমি জটিল সংখ্যায় নিতে পারি। অর্থাৎ জটিল সংখ্যার সেটে আমি তাকে কল্পনা করতে পারি বা বিবেচনা করতে পারি। এই জন্য বলা হয় যে বাস্তব সংখ্যাটা হচ্ছে এক্সটেনশন, বাস্তব সংখ্যার এক্সটেনশন হচ্ছে জটিল সংখ্যার সেটটা। তো আমরা এটা মোটামুটি আমরা আলোচনায় দেখলাম। এরপরে যেটা দেখবো, এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক একটা আলোচনা। সেটা হচ্ছে এরকম যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ারের একটা গ্রাফ। এবং ইফ y ইকুয়াল টু 0, অর্থাৎ আমি যদি এখানে y 0 বসাই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, তাহলে x ইকুয়াল টু 0 হবে। x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 এটা যদি আমি বিন্দু নির্ণয় করি, তাহলে বিন্দুটা হচ্ছে এটা। সুতরাং আমি এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। এখন এখানে আমি যদি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এরকম, দেখো সেটা হচ্ছে এইরকম যদি করি, দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটার গ্রাফ হচ্ছে এটা। এখন আমি y ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে।
যেহেতু এখানে y0 বসালে x² - 1 = 0 হবে, x এর মান হবে -1 + 1। তার মানে আমি দুইটা বিন্দু পেয়ে যাব, একটা -1, 0 আর একটা 1, 0। এটা হচ্ছে -1, 0 আর এটা হচ্ছে 1, 0, দুইটা বিন্দু পেয়ে গেলাম। সুতরাং y = 0 বসিয়ে আমি দুইটা বিন্দু পেয়ে গেলাম। কিন্তু এখন খেয়াল করে দেখো এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই কথাটা এখানে y = x² + 1, এটা হচ্ছে এটার গ্রাফ। এখন আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে যদি y = আমি 0 বসাই, এখানে y এর মান 0 বসালে x² + 1 = 0 আসে, x আসে √-1 = i। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন আমি √-1 কে i বলতেছি? এটার কারণ হচ্ছে এখানে y = 0, y = 0 মানে x অক্ষের উপর সমস্ত বিন্দুর ক্ষেত্রে y এর মানটা 0 হবে। এটা তোমরা যারা জানো সবাই জানো। তার মানে y এর মানটা কোথায় 0 হবে? x অক্ষের উপর সমস্ত বিন্দুতে y এর মানটা 0 হবে। কিন্তু এই গ্রাফটা খেয়াল করে চিন্তা করে দেখো, এই গ্রাফটা কোনোভাবেই কিন্তু x অক্ষকে টাচ করা অথবা কাট করা এরকম কোনো ঘটনা ঘটে নাই। অর্থাৎ এই গ্রাফটা x অক্ষকে টাচও করে নাই, কাটও করে নাই, কমপ্লিটলি x অক্ষকে এই গ্রাফটা ইগনোর করছে যেটাকে বলে। অর্থাৎ এটাকে সে তার গ্রাফ পেপারে অঙ্কন করার সময় x অক্ষের কোনো অংশ কোনো জায়গায় সে টাচ করে নাই, কাটও করে নাই। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে x এর কোনো মান পাওয়া যাচ্ছে না। তাহলে y = 0, y = 0 বসাইলে এখানে x এর কোনো মান এটাকে সাপোর্ট করতেছে না। এই জন্য এটা কল্পনা করে নিতে হবে। কল্পনা করতে গেলেই কিন্তু আমাকে বুঝতে হবে যে এই রেখাটার আমাদের এই কাল্পনিক হয়ে যায়। অর্থাৎ যেহেতু x অক্ষের কোনো বিন্দুতে এই রেখাটা টাচও করে না, কাটও করে নাই, এই জন্য এটার কোনো মান যদি আমি বের করতে হয় তাহলে কাল্পনিক একটা আশ্রয় নিতে হবে। সেই আশ্রয়টা হচ্ছে x = i বা √-1। সুতরাং এই জায়গাটাতেই আমি ফোকাস করতে চাই যে তিনটা গ্রাফ পেপারে আমরা যেটা দেখলাম যে x অক্ষের উপরে যদি কোনো গ্রাফ আমাদের টাচ অথবা কাট না করে তাহলে আমাদের কাল্পনিকভাবে চিন্তা করতে হবে যে x এর মানটা তখন কাল্পনিকভাবে নিতে হবে। যেমন এখানে আমি নিছি x এর মানটা i। সুতরাং গ্রাফ পেপারের মাধ্যমে আমি বুঝলাম যে i ব্যাপারটা কি। তার মানে আমি এরপরে যে অংশটা দেখব সেটা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আমি যেটা আসতেছি, যেমন 4 কে -1 দ্বারা গুণ করলে আমরা হয় এখানে -4 হবে, ভুল হয়েছে লেখাটা, 4 × -1 = -4 হবে, করলে ফলাফল হয় -4। এখানে -4 হবে, এখানে আমি টাইপে মিস্টেক হয়েছে আমার, এখানে তোমরা খেয়াল করবা, তাহলে -4 হয়। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে -1 অপারেটর হিসাবে 4 কে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে -4 তৈরি করে। অর্থাৎ এটা হচ্ছে 4, এটাকে যদি -1 দিয়ে গুণ করি তাহলে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে, ঘুরে আসবে কত, এখানে চলে আসবে, এটাকে -4 বলে। তাহলে বাস্তব সংখ্যা রাখার উপরে যদি আমি চিন্তা করি প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি -1 দিয়ে গুণ করি, যেমন 3 কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরবে এবং এটা -3 হবে। আবার 2 কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে -2 হবে, সেটা 180 ডিগ্রি কোণে ঘুরলে -2 হবে। আবার 1 কে যদি আমি গুণ করি -1 দিয়ে সেটা হচ্ছে -1 হবে, এটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। অর্থাৎ এখানে যেটা কথা সেটা হচ্ছে -1 একটা অপারেটর হিসেবে কাজ করে এবং সেটা কি করে, সেটা একটা সংখ্যাকে 180 ডিগ্রি কোণে ঘূর্ণন করে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে সে ঘুরিয়ে ফেলে। এটা হচ্ছে -1 এর কাজ। এটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে। তাহলে জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা অপারেটর আছে সেটা হচ্ছে i। এটা আমি দেখলাম, যেমন 3 কে i দ্বারা গুণ করলে 3i = কত হয়, 3i, ফলাফল হয় 3i। এখানে i অপারেটর হিসেবে কাজ করে, সেকে 3 কে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে 3i তৈরি করে। তাহলে আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখলাম 180 ডিগ্রি কোণে ঘুরে, আর জটিল সংখ্যার ক্ষেত্রে অপারেটর i 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে ফেলে সংখ্যাটাকে। এখানে আমি একটা গ্রাফ পেপারে তোমাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে এরকম, যেমন এখানে আছে 3 কে যদি আমি i দিয়ে গুণ করি তাহলে 3i হবে, তাহলে সংখ্যাটা এখানে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। অর্থাৎ এখান থেকে 3 থেকে 3i তে যেতে এই পথটা হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। আবার 3i কে যদি আমি i দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যায় -3। যেমন 3i কে i দিয়ে গুণ করলে 3i² = 3 × -1 = -3, তাহলে -3 হলো। তাহলে 3i কে i দিয়ে গুণ করলে -3 হয়, অর্থাৎ সে টোটালি 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, এখান থেকে 90 ডিগ্রি কোণে এখানে চলে আসছে। আবার -3 কে যদি i দিয়ে গুণ করি তাহলে সেটা -3i হয়, এটাও 90 ডিগ্রি কোণে ঘুরে চলে আসছে, অর্থাৎ এখান থেকে এখানে 90 ডিগ্রি কোণে চলে আসছে। -3i কে যদি আমি i দিয়ে গুণ করি সেই ক্ষেত্রে চলে আসছে হয় 3। এটা আমি এখানে ক্যালকুলেশন করে দেখাইছি, -3i কে i দিয়ে গুণ করলে হয় 3 এবং এটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। অর্থাৎ
প্রত্যেকবার আমি যতবারে আই দিয়ে গুণ করব ততবারই সে 90 ডিগ্রি কোণে কিন্তু ঘুরে যাবে এই সংখ্যাটা। সুতরাং আমরা আই একটা অপারেটর হিসেবে কাজ করে, এটাও আমরা জ্যামিতিক ভাবে বুঝলাম। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা আর্গন্ডের চিত্র কি, আর্গন্ডস ডায়াগ্রাম কি, অর্থাৎ এক্স অক্ষকে বাস্তব অক্ষ, ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে যে সমতলে জটিল সংখ্যা সমূহকে চিহ্নিত করা হয় তাকে আর্গন্ডের চিত্র বলে। তাহলে আর্গন ডায়াগ্রামটা আমাদের নর্মাল যে আমাদের যেই গ্রাফ পেপারটা আছে, গ্রাফ পেপার আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিন্তা করি, অঙ্কন করি, এতদিন পর্যন্ত অঙ্কন করছি। এখন এক্স অক্ষকে বলতে হবে কি বাস্তব অক্ষ, রিয়েল অ্যাক্সিস, ওয়াই অক্ষকে বলতে হবে কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস ধরে আমরা যেই চিত্র পাবো এটাকে আমরা আর্গনস ডায়াগ্রাম বলে। এটা আমি কয়েকটা পয়েন্ট আমি এখানে তৈরি করছি, তোমরা দেখো। সেটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এই যে ওটা হচ্ছে ইমাজিনারি ওয়াই অক্ষ, যেটা আছে আমাদের প্রচলিত যে ওয়াই অক্ষ এটা হয়ে গেছে ইমাজিনারি অ্যাক্সিস, আর প্রচলিত যেটা এক্স অক্ষ সেটা হয়ে গেছে রিয়েল অ্যাক্সিস। এখন আমি একটা সংখ্যা দেখো z = 3 + 2 i, এটাকে যদি আমি গ্রাফ পেপারে আর্গন ডায়াগ্রামে প্লট করি তাহলে এক্স অক্ষ বরাবর 3 গজ যাবে 1 2 3, আর ওয়াই অক্ষ বরাবর যাবে 1 2, এই যে 2i। তাহলে এটা হচ্ছে z = 3 + 2i এর ক্ষেত্রে। এখন z = যদি -4 + 5i হয় সেই ক্ষেত্রে x অক্ষ বরাবর হবে -4 এবং y অক্ষ বরাবর হবে 5i, এই যে 5i -4 + 5i এইভাবে লেখা যায়। তার মানে তখন আমাদের এই ইমাজিনারি অ্যাক্সিস এর ইউনিট গুলো 1i 2i 3i 4i 5i আকারে লিখতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট আমি যদি দেখি, এখানে একটা পয়েন্ট আছে -6 -3i, অর্থাৎ x অক্ষ বরাবর হচ্ছে -6 আর y অক্ষ বরাবর হচ্ছে -3, এই যে y অক্ষ বরাবর -3, এই পয়েন্ট হচ্ছে আমাদের -6 -3। এখন মোটামুটি এইভাবেও লেখা যায় অথবা ক্রমজোড় আকারেও লেখা যায়, নরমাল স্থানাঙ্ক ব্যবস্থা আমরা যেভাবে লিখি এইভাবেও লেখা যায়। যেমন এখানে যদি আমি লিখি 3 - 5, 3 - 5 মানে হচ্ছে x অক্ষ বরাবর 3 গড় আর y অক্ষের বরাবর 5i, এই যে এটা হচ্ছে 5i -5i। সুতরাং এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি, এই ক্রমজোড় আকারেও লিখতে পারি, আবার সরাসরি সংখ্যাটা যোগ চিহ্ন আকারেও লিখতে পারি। সুতরাং আর্গন ডায়াগ্রামে যদি আমি জটিল সংখ্যাকে দেখাইতে চাই তাহলে আমাকে প্রচলিত এক্স অক্ষকে বাস্তব অক্ষ রিয়েল অ্যাক্সিস যেটাকে বলছি, আর ওয়াই অক্ষকে বলতে হবে ইমাজিনারি অ্যাক্সিস, এইভাবে ধরবো। সেই ক্ষেত্রে আমরা সরাসরি সংখ্যাটাও লিখতে পারি অথবা ক্রমজোড় আকারেও কিন্তু লেখা যায়, এই ক্রমজোড় আকারেও লিখলাম। তো সুতরাং আমরা এই টিউটোরিয়ালে যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে জটিল সংখ্যার যে খুঁটিনাটি জিনিসগুলা, এই খুঁটিনাটি জিনিসগুলো আলোচনা করা হয়েছে এবং জটিল সংখ্যার জ্যামিতিক ভাবে আর্গন ডায়াগ্রামে কিভাবে আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি বা কিভাবে আমরা গ্রাফ পেপারে আর্গন ডায়াগ্রামে জটিল সংখ্যাকে স্থাপন করব, এটাও কিন্তু এখানে আমি দেখাইলাম। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো সেই প্রশ্নগুলো আমি এই বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।